আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো স্কিল আর্টের বাংলাদেশের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগের পর্বে আমরা পার্ট 3 এবং 4 নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা প্রথম অধ্যায়ের পার্ট 5 এবং 6 নিয়ে আলোচনা করব। তো যারা আগের ভিডিওটি দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবা এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি ফলো দিবা। তো পার্ট 5 হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ কোন জায়গায় আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব বা কিভাবে ব্যবহার হয় কোন কোন জায়গায়, এইটাই আমরা এখন দেখব। তো আগের পার্টে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি, এই যে আইসিটি এই যে ইনফরমেশন, আইতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটির পুনরূপটা মনে রাখবা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি। এমন দুটি উদাহরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক বা না জেনে হোক কোনো না কোনোভাবে ব্যবহার করেছি। এই পাঠে আমরা আরো নতুন কিছুর ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানবো। এই যে শিক্ষা ক্ষেত্রে আগের পাঠে আমরা জেনেছিলাম কি সম্পর্কে, একটা হচ্ছে যে একটা ছিল হচ্ছে কোথায় এই যে ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগ, একটা হচ্ছে বিনোদনের ক্ষেত্রে। তো এখন দেখবো কি, একটা হচ্ছে এই যে শিক্ষা ক্ষেত্রে। এই যে আমরা শিক্ষা ক্ষেত্রে তো আমাদের নোট তৈরিতে প্লাস হচ্ছে আমাদের যে জিনিসটা আমরা বুঝতে পারি না তখন আমরা কি ইউজ করি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ইউজ করি। আবার হচ্ছে আমরা এই যে এই বইতে একটা ছিল যে রচনা, এই যে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে রচনা লিখছিল, কি ইউজ করে, তথ্য প্রযুক্তি ইউজ করে। তো শিক্ষা ক্ষেত্রে আবার আমরা ফলাফল দেখতে পারি আইসিটি বা তথ্য প্রযুক্তি ইউজ করে। তো আমরা এখন দেখি এখানে কি বলছে। শিক্ষাক্ষেত্র, একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের ধ্বনি কি বলতে পারবে? অনেকেই অনেক কিছু বলতে পারে, কিন্তু সবাই জানে স্কুলের শিক্ষার্থীর জন্য সেটি হচ্ছে ছুটির ঘন্টা। কারণ এই যে ছুটির ঘন্টা, ছুটি দিলে তো আমরা অনেক সময় স্যারকে ক্লাসে রেখেই আমরা কি দৌড়ে চলে যাই স্কুলের বাইরে। স্কুলে ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল স্কুলের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। যারা শিক্ষা নিয়ে চিন্তা করে, ভাবনা করে, তারাও সেটি জানেন। তাই সব সময় চেষ্টা করবে কিভাবে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনটা একটু হলেও বেশি আনন্দময় করা যায়। লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার শুরু করা হয়েছে তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে। এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বক্তৃতা শুনতে হবে না, মাথা গুজে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়া অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়। বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায়। এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায়। এই যে কম্পিউটারের পরীক্ষাটার বিষয়টা আমাদের দেশে নাই। আমাদের দেশে হয়তো বা কোনো ভালো প্রাইভেট যেগুলো উন্নত মানের এগুলাই আমরা কম্পিউটার বেস পরীক্ষা হয়, কিন্তু বিদেশে কিন্তু বেশিরভাগ পরীক্ষাগুলো কম্পিউটার ভিত্তিক হয়। এখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয়। কিছুদিন পর আর তার হয়তো প্রয়োজন হবে না। আমরা এখনো যদিও পাঠ্য বই নিয়ে যাই ব্যাগে বোঝাই করে, কিন্তু বিদেশের কিন্তু এই যে তারা এখন নেয় না, বই নেয় না। তারা কি পড়ে, এই যে এখানে একটা দেখতে পাইতেছে যে ইবুক, তারা কি করে ইবুকের মাধ্যমে ক্লাস করে থাকে। তো একটা ইবুক ডিভাইসে যার মাধ্যমে কোনো পুস্তকের সফট কপি পড়া যায়। শিক্ষার্থীরা শুধু তার পাঠ্য বই রাখতে পারবে তা নয়, লাইব্রেরির কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারবে। এই যে ইবুক, ইবুকে অনেক অনেক বই রাখা যায়। তো অনেক অনেক বই যেহেতু এখানে রাখা যায় তখন আর ব্যাগ বহন করার দরকার নাই, শুধু এই ইবুকটা নিলেই হবে। এটা পড়ার জন্য খুবই উপযোগী। তবে এটা কিন্তু মোবাইল না, মোবাইল থেকে এটা মোবাইলের স্ক্রিনে যদি আমরা বেশি তাকাই তখন আমাদের চোখে সমস্যা করে। বাট এই যে ইবুক রিডার, এটা কিন্তু বানানো হয়েছে এরকম যে পড়াশোনা করলে যাতে চোখের কোনো ক্ষতি না হয়। তারপর কি বলছে যে আর কোন ক্ষেত্রে, এই যে চিকিৎসা ক্ষেত্রে, এই যে এখানে একটা পিকচার দেখা যাইতেছে যে শরীরের বাইরে থেকে শরীরের ভেতরের হৃৎপিণ্ডের এরকম নিখুঁত ছবি তোলা যায়। যে হৃৎপিণ্ডের ছবি মনে হইতেছে যেন কেউ আঁকাইছে, কিন্তু এইটা ছবি তোলা হয়েছে এই যে কি ইউজ করে, আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে। এই চিকিৎসা ক্ষেত্রে কি, আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনা করা যায় না। আগে কারো অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালের চিকিৎসা নিতে চায়
তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা যায়। সাপোজ তুমি একবার কোনো ডাক্তার দেখাইছো, তখন তুমি ওই ডাক্তার যদি তোমার তথ্যগুলা সংরক্ষণ করে রাখে, তখন পরবর্তীতে যখন আবার যাইবা তখন তোমার থেকে আর অতিরিক্ত তথ্য নেওয়ার প্রয়োজন পড়বে না। শুধু সিরিয়াল নাম্বার বা মোবাইল নাম্বার বললেই ওরা খুঁজে বের করতে পারবে। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্যসেবা পাওয়া যায়। এই যে আমাদের দেশে আছে বিভিন্ন টেলিভিশনে স্বাস্থ্য সেবা সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান থাকে, তখন আমরা সরাসরি কল করে বা ফোন করে আমরা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে আমরা তথ্য জানতে পারি। তো এগুলো হচ্ছে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্য সেবা নেওয়া যায়। সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন, যেটা আমাদের দেশেও শুরু হয়েছে। তুমি তোমার সমস্যা বলবা, ডাক্তাররা তোমাকে সরাসরি এই মোবাইল ফোনের মাধ্যমে সমাধান বলে দিবে। তো এটার নাম কি? এই যে টেলিমেডিসিন। তারপর কি বলছে যে বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে আইসিটি। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে আইসিটি, সম্ভবত আইসিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান ও গবেষণা। আসলেই আইসিটি বিজ্ঞান ও গবেষণায় বেশি ব্যবহৃত। আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার অনেক জটিল কাজ সহজ করে ফেলতে পারে। আমাদের দেশের বিজ্ঞানীরা যখন পাটের জিনোম বের করেছিলেন, তখন তারা আইসিটি ব্যবহার করেছে। যে আমাদের দেশের বিজ্ঞানীরা কিন্তু পাটের জিনোম আবিষ্কার করেছিলেন। আমাদের দেশের বিজ্ঞানীরা যারা পাটের জিনোম বের করতে আইসিটি ব্যবহার করেছিলেন, এই যে আমাদের দেশের একজাত বিজ্ঞানী যারা পাটের জিনোম আবিষ্কার করেছিল। তারপর হচ্ছে এই যে কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার। কৃষিক্ষেত্রে তারপর কি এই যে কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার। আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। তো বাংলাদেশ কি দেশ? কৃষি নির্ভর দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে আমরা আমাদের খাদ্য যথেষ্ট পরিমাণ তৈরি করতে পারতেছি। আইসিটি ব্যবহার করলে আমাদের দেশের চাষিরা কৃষিতে সুফল পাচ্ছে। রেডিও, টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ইন্টারনেটে কৃষির উপর ওয়েবসাইট তৈরি হয়েছে। এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষি কল সেন্টারে ফোন করেও কৃষি সমস্যা সমাধান করতে পারে। তো আগের সময় দেখা যেত যে কৃষকরা অনেক তথ্য জানতো না, তো এখন চাইলেই ওদের হাতে সবার যদি ফোন থাকে বা মোবাইল ফোন থাকে, তাহলে সরাসরি কলের মাধ্যমে সরকারি যারা অনেক এক্সপার্ট তাদের কাছ থেকে এই যে কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ বা সেবা গ্রহণ করতে পারে। ইন্টারনেট ব্যবহার করে কৃষি নিয়ে সমস্যা সমাধানে পেয়ে যাচ্ছে চাষিরা। এই যে বিভিন্ন ওয়েবসাইট এখন আছে কৃষি নিয়ে। তারপর বলছে আর কিতে আইসিটির ব্যবহার। এই যে পরিবেশ আর আবহাওয়ায় আইসিটির ব্যবহার। আমাদের দেশে এক সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত। এই যে এক সময় মারা যেত কারণ আমরা বুঝতে পারতাম না বা জানতাম না কখন ঘূর্ণিঝড় হবে বা বৃষ্টিপাত হবে। তো 1970 সালে প্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড় এই দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল। এই যে 1970 সালের একটা ঘূর্ণিঝড়ে কত লক্ষ? 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। কারণ তখন আমরা জানতে পারি নাই, আমাদের আইসিটি বা তথ্য প্রযুক্তি সম্পর্কে তেমন জ্ঞান ছিল না। যদি জানতে পারতাম তখন হয়তো আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম। তো এই জায়গায় হয়তো আমাদের মৃত্যুর সংখ্যাটা কমে আসতো। বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ের আগের মতো এত বেশি মানুষ মারা যায় না। তার কারণ আইসিটি ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। আবার রেডিও, টেলিভিশন উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া হয়। যখন কোন নির্দিষ্ট এলাকায় ঘূর্ণিঝড় হবে তা আমরা জানতে পারি, তখন ওই এলাকার মানুষকে আমরা সচেতন করে দেই, যার কারণে মানুষ কি করে পূর্ব থেকেই নিরাপদ স্থানে চলে যায়। তো এখান থেকে নতুন শব্দগুলা কি কি শিখলাম আমরা? যে ইবুক, টেলিমেডিসিন, জিনোম, তারপর গবেষণা। এখন আমরা এগুলা সম্পর্কে দেখি কি। এই যে নতুন শব্দ ইবুক, তারপর টেলিমেডিসিন, জিনোম, তারপর হচ্ছে গবেষণা। ইবুক হলো ইলেকট্রনিক বই, যা কম্পিউটার, মোবাইল, ট্যাব, ই রিডারে পড়া যায়। তো ই রিডারে পড়া যায়, এটা হচ্ছে ইলেকট্রনিক বুক। তুমি যে মোবাইলে পড়তে পারবা, কম্পিউটারে পড়তে পারবা, আবার ট্যাবে পড়তে পারবা। যে বই কাগজে চাপানো না হয়ে ডিজিটাল ফাইল আকারে ইন্টারনেটে পাওয়া যায় তাকে ই বুক বলে। ই বুক অর্থাৎ ইলেকট্রনিক বুক। ই যে জায়গায় দেখবা এটা বুঝবা ইলেকট্রনিক। এই যে ইমেইল, এই যে ই দ্বারা কি বোঝায়? ইলেকট্রনিক মেইল। তারপর হচ্ছে যে ই কমার্স মানে কি? যে ইলেকট্রনিক কমার্স। তো ই দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ই দ্বারা কি বুঝাইছে? ইলেকট্রনিক বুক। এই যে পিডিএফ ফরম্যাটে পাঠ্য বই, তারপর হচ্ছে অনলাইনে উপন্যাস, ইংরেজি ব্যাকরণ বই ডাউনলোড যোগ্য। তো ডাউনলোড করে আমরা পড়াশোনা করতে পারি। এই যে আমি তোমাদেরকে যে পিডিএফটা শেয়ার করতেছি, এটাও কিন্তু একটা ইবুক বলা যায়, ছোট আকারের। তারপর হচ্ছে যে টেলিমেডিসিন কি?
এই যে টেলিমেডিসিন। টেলিমেডিসিন হলো দূর থেকে ডাক্তারি সেবা দেওয়া, অর্থাৎ ইন্টারনেট বা ফোনের মাধ্যমে চিকিৎসা দেওয়া। এই যে আমরা আগেই বলছি যে বিভিন্ন অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন ওষুধ বা রোগ সম্পর্কে যদি আমরা বলি তখন তারা আমাদেরকে সমাধান দেয়, এটাই হচ্ছে টেলিমেডিসিন। তো কি যখন রোগী হাসপাতালে না গিয়ে মোবাইল, ভিডিও কল, চ্যাট বা ইমেলে ডাক্তার দেখেন তখন তাকে টেলিমেডিসিন বলে। সাপোজ তুমি বসবাস করো সিলেটে, এখন তুমি চাইতেছো ঢাকার একজন বড় ডাক্তারের সাথে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো তুমি চাইলে ডাক্তারের ঢাকায় না গিয়ে তুমি চাইলে ওনার সাথে মোবাইল ফোন দিয়ে ভিডিও কলে তুমি তোমার রোগের সমস্যা বা রোগ দেখাইতে পারো, তাহলে উনি তোমাকে একটা সমাধান বলে দিবেন। তো এইগুলো হচ্ছে যে আইসিটির মাধ্যমেই বা টেলিমেডিসিন, যেটাকে আমরা টেলিমেডিসিন বলে থাকি। তো একটা উদাহরণ কি, এই যে স্বাস্থ্য বাতায়নে ফ্রি পরামর্শ, ভিডিও কলে রোগ নির্ণয়, প্রেসক্রিপশন, করোনা কালে অনলাইন চিকিৎসা। এই যে করোনাকালীন আমরা তো হসপিটালে যেতে পারি নাই, তখন আমরা অনেকে কি অনলাইনে চিকিৎসা নিয়েছি। তারপর হচ্ছে জিনোম। এই জিনোম কি, জিনোম হলো একটি প্রাণীর পূর্ণ জেনেটিক তত্ত্ব, অর্থাৎ শরীরের গঠন ও বৈশিষ্ট্য নির্ধারণকারী ডিএনএর পূর্ণ সেট। যে প্রাণীর সব জিন একসঙ্গে মিলে যে পূর্ণ গঠন হয় সেটাই হচ্ছে জিনোম। যে প্রাণীর সব জিন বা ডিএনএ, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড মেবি নাকি, ইয়েস এটাই, একসঙ্গে মিলে যে পূর্ণ গঠন হয় সেটি হচ্ছে জিনোম। তো এটা কিভাবে, একটা উদাহরণ হচ্ছে যে মানুষের জিনোম ম্যাপ, তারপর ধানের জিনোম, ধান গবেষণায় ব্যবহৃত, তারপর রোগ নির্ণয়ের জিনোম বিশ্লেষণ। তারপর হচ্ছে গবেষণা। গবেষণা কি, গবেষণার ইংরেজি হচ্ছে রিসার্চ। গবেষণা হলো নতুন কিছু জানার চেষ্টা। এই যে গবেষণা হলো নতুন কিছু জানার চেষ্টা, পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান অর্জনের পদ্ধতি। তো গবেষণা বিষয়টা হচ্ছে এই যে যে কোনো বিষয়ের গভীরভাবে খোঁজ খবর নিয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করে নতুন কিছু জানানোর চেষ্টা হচ্ছে গবেষণা। এই যে আমি এই পিডিএফটা তৈরি করলাম বা তোমাদের জন্য এই নোটটা আমি তৈরি করলাম, এটা কিন্তু আমাকে অনেক কি করতে হয়েছে, এই যে রিসার্চ করতে হয়েছে বা এই যে গবেষণা করতে হয়েছে, কারণ এখানে আমি অনেক তথ্য রেখেছি তোমাদের জন্য। তো একটা উদাহরণ হচ্ছে এই যে নতুন নতুন ঔষধ আবিষ্কার, নতুন শিক্ষার মান নিয়ে গবেষণা। এই যে শিক্ষার মান, কৃষিতে ফলন বাড়ানোর উপায় খুঁজা, কিভাবে কৃষিতে ফলন বাড়ানো যায় তার উপায় খুঁজা। তো তারপর হচ্ছে যে আমরা পার্ট 6 কি বলছে, তো পার্ট 6 বলছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো আরো কিছু ব্যবহার আমরা এখন দেখব। তো এখানে কি আইসিটির আইসিটির ব্যবহারের কথা লিখে শেষ করা যাবে না, যেহেতু বর্তমান যুগ বা বর্তমান দেশ বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশই আইসিটির উপর নির্ভরশীল, তাই এটা লিখে শেষ করা যাবে না। তোমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে এরকম আরো কয়েকটি ব্যবহার সম্পর্কে বলা যাক। এই যে প্রচার ও গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। তাহলে প্রচার ও গণমাধ্যম আমরা কাকে বলি, এই যে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদপত্র বা অফলাইন সংবাদপত্র, এগুলাকে আমরা প্রচার বা গণমাধ্যম বলে থাকি। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে পৃথিবীর, এখন তো সবাই সাংবাদিক বা সবাই গবেষণা বা প্রচার কাজে ব্যস্ত থাকে, গণমাধ্যম হিসেবে কাজ করতে চায়। সবাই এখন একটা মোবাইল ফোন দিয়ে সবকিছু ভিডিও রেকর্ড করে বা ধারণ করতে পারে। যে কোনো প্রান্তের যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তা নয়, তার ভিডিও দেখতে পাই। এই ব্যাপারগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে। তো এগুলো অবশ্যই ভালো কাজে, আইসিটিটা ভালো কাজে ব্যবহার করা দরকার। তারপর হচ্ছে প্রকাশনা। আমাদের দেশের স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই দেওয়া হয়। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। ক্যান ইউ ইমাজিন দ্যাট, 35 কোটি। তো এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে। যদি এই যে এত মোটা মোটা বই ছাপানো সম্ভব হতো না যদি আইসিটি কে আমরা গবেষণা না করতাম। তো আইসিটি ব্যবহার করেই আমাদের এত এত কোটি কোটি বই ছাপানো হয়। আইসিটির ব্যবহার করে যে শুধু নির্ভুল আর আকর্ষণীয় করে বই ছাপানো যায় তা নয়, বইগুলো ওয়েবসাইটে রেখে দেওয়া যায় যেন যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে। এই যে আমি এখন তোমাদেরকে যে বইটা পড়াইতেছি এটা কিন্তু আমি এই যে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড দিছি।
তোমাদের যদি কারো কোনো পাঠ্য বই প্রয়োজন হয় যে কোনো ক্লাসের, শুধু ষষ্ঠ শ্রেণীর না, 6, 7, 8, 9, 10 সব শ্রেণীর বই তুমি এই ওয়েবসাইটে পেয়ে যাবা। তারপর তুমি এই পিডিএফটা তুমি চাইলে পড়াশোনা করতে পারবা। সকল পাঠ্যপুস্তক সফট কপি বা ই বুক ভার্সন পাওয়া যায়। সফট কপি যেটা পিডিএফ ভার্সনকে সফট কপি বলা হয়। আরেকটা হচ্ছে হার্ড কপি। হার্ড কপি হচ্ছে যখন তুমি হাতে পেয়ে যাবা, যেমন তোমার বইটা হচ্ছে হার্ড কপি। সফট কপি হচ্ছে যেটা পিডিএফ বা অনলাইনে যেটা আমরা পড়ি, এটা হচ্ছে সফট কপি। হার্ড কপি হচ্ছে বই, খাতা, কলম এগুলা। তারপর হচ্ছে ব্যাংক। একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো। সাপোজ তোমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, তুমি থাকো সিলেটে, তোমার অ্যাকাউন্ট হচ্ছে জনতা ব্যাংকের সিলেট শাখায়। এখন তুমি গেছো কোনো কারণে ঢাকায়, এখন তোমার টাকার প্রয়োজন হয়েছে, তখন আগে কি করতে হইতো, টাকা তুলতে গেলে তোমার আবার সিলেট শাখা থেকেই তুলতে হবে, আদারওয়াইজ তোলা যাইতো না। কিন্তু এখন কি করা যায়, তুমি তোমার অ্যাকাউন্ট যে কোনো শাখায় থাকুক না কেন, যে কোনো জায়গায় থাকুক না কেন, তুমি ওই ব্যাংকের যে কোনো জায়গায় থেকে তুমি এই টাকা তুলতে পারবা। এখন আর সেটি ইস্যু করতে হয় না। যেসব ব্যাংক অনলাইনে হয়ে গেছে সে সকল ব্যাংকের হিসাবকারী বা অ্যাকাউন্ট নাম্বার যে কোনো শাখার অর্থ জমা উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। এটা অনলাইন হয়তো আরো সুবিধা হয়েছে। শুধু তাই নয়, যেখানে এটিএম এর মিনিংটা মনে রাখবা, এই যে অটোমেটেড টেলার মেশিন, এটিএম। এটিএম এর আরেকটা মিনিং আছে, একটা না মুখস্থটা মনে রাখবা না, এখানে মনে রাখবা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। আছে যেখানে থেকে ব্যাংক কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টার যে কোনো সময় টাকা তোলা যায়। তো এটিএম ব্যবহার করে, এই যে এটিএম কার্ডে টাকা তোলা, তুমি দিন 24 ঘন্টায় কি করতে পারবা, এটিএম সার্ভিসটা চালাতে। এটিএমটা কোথায় ব্যবহার করা হয়, ব্যাংকে ব্যবহার করে, ব্যাংকিং রিলেটেড খাতে, ব্যাংকের ক্ষেত্রে আমরা এটিএমটা ব্যবহার করে থাকি। তারপর এখানে একটা ডাইনোসরের ছবি দেখতে পাইতেছো, এই যে ডাইনোসর, যদিও এখন বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসরটা। তো আরেকটা কি বলছে, শিল্প সংস্কৃতিতেও আজকাল আইসিটি ব্যাপক ব্যবহৃত হয়। এক সময় 1 সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য 26টি ছবি তৈরি করতে হতো। আইসিটির ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশ কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমন ভাবে তৈরি হয় সেগুলো সত্যি বলে মনে হয়। আসলেই এই যে এই ছবিটা কি মনে হইতেছে, এই যে সত্যি মনে হইতেছে না, এই যে এখানে ছায়া পড়ছে। আর আমরা যে ভিডিও করি আসলে কিন্তু এগুলো ভিডিও না, ভিডিও হচ্ছে যে প্রতি সেকেন্ডে অনেকগুলো পিকচার নিয়ে কি হয়, একটা ভিডিও তৈরি হয়। সাপোজ তোমার একটা ভিডিও হচ্ছে 10 সেকেন্ডের, তো 10 সেকেন্ডের ভিতরে কিন্তু অনেক ফটো 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 প্রতি সেকেন্ডে, মিনি সেকেন্ডে কি হতে পারে, ফটো উঠতে থাকে। তো এই ফটোটাই কি ভিডিও আকারে ভিডিও আমাদের কাছে মনে হয়, কারণ অনেকগুলো ফটো একসাথে। তো এই যে এখানে বলছে যে এক সময় 1 সেকেন্ডে কার্টুন তৈরি করার জন্য 26টি ছবি তুলে হতো। ছবি একসাথে বা 1 সেকেন্ডে বা 1 মিনিট অনেকগুলা ছবির সংমিশ্রণে কি আসলে ভিডিও। তো তারপর আরেকটা কি বলছে যে দৈনন্দিন জীবনে আইসিটি। তো আমাদের যে আমরা দৈনন্দিন জীবনে আইসিটি কোথায় ব্যবহার হয় দেখি। তো তোমাদের এই যে দৈনন্দিন জীবনে আইসিটি, তোমাদের দৈনন্দিন জীবনে চাপ ফেলেছে আইসিটির এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা হলো, কিন্তু তোমাদের কেউ যেন মনে না করে এর বাইরে বুঝি কিছু নেই। এর বাইরেও অসংখ্য বিষয় রয়েছে। তোমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানা কাজে কিন্তু আইসিটি ব্যবহার হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহার হয়, সাধারণত দোকানপাটে যেরকম বেচাকেনা হয়, ইন্টারনেটে ব্যবহার করেও সেরকম বেচাকেনা হয় বলে ই কমার্স নামে একটা নতুন শব্দ তৈরি করা হয়েছে। যে ই কমার্স অর্থাৎ অনলাইনের ব্যবসা বাণিজ্য করাকে ই কমার্স বলে, ইলেকট্রনিক কমার্স। অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতো, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আর এই যে অফিসের আগে যে অনেকগুলো কাগজপত্র নিয়ে আমাদের অনেক কিছু মনে রাখতে হইতো, সবগুলো সুন্দরভাবে বই আকারে বা ফাইল আকারে তৈরি করা লাগতো। তো এগুলা খুঁজে পাইতে অনেক কষ্ট হইতো, কিন্তু এখন এটা হয়ে গেছে ইলেকট্রনিক বা কম্পিউটার নির্ভর, যার কারণে আমরা সহজেই পেয়ে থাকি। সাধারণত সেটাকে
বলে ই গভর্নেন্স। এই যে ই গভর্নেন্স, এটা কি ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ সরকারের বিভিন্ন কাজ যখন আমরা কম্পিউটার দিয়ে করবো তখন আমরা এটাকে ই গভর্নেন্স বলবো। পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে। এই যে পুলিশ আইসিটি ব্যবহার করে, যে সাপোজ তোমার একটা ফোন চুরি হয়েছে, এটা পুলিশ কি করে বের করে ফেলতে পারে আইসিটি তথ্য বা আইসিটির জ্ঞান ব্যবহার করে। দেশের প্রতিরক্ষার কাজেও সেনাবাহিনী আইসিটি ব্যবহার করে। এই সেনাবাহিনী এখন আইসিটি বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে। কলকারখানা, যানবাহন নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো আইসিটির ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি আইসিটি বা আমরা যদি আইসিটি ব্যবহার না করি তখন আমাদের সবকিছু কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। এই যে সিসি ক্যামেরা এখানে দেখতে পাইতেছো পিকচারে, এই সিসি ক্যামেরাটা সম্ভব কি দ্বারা হয়েছে, আইসিটির কল্যাণে কিন্তু হয়েছে। তো সিসি ক্যামেরা এই যে কিনছে ক্লোজ সার্কিট টিভি বা সিসিটিভি, এই যে সিসিটিভি ব্যবহার করে যে কোনো এলাকাকে একক তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটর করা যায়। এই যে সিসিটিভি, টিভি টেলিভিশন, আর সিসি ক্লোজ সার্কিট, এই যে ক্লোজ সার্কিট। তো পঞ্চম পার্ট, এই ষষ্ঠ পাঠের নতুন শব্দ আমরা কি কি শিখলাম, হচ্ছে অনলাইন। ষষ্ঠ পাঠের একটা হচ্ছে যে অনলাইন সংবাদ মাধ্যম, একটা হচ্ছে যে অনলাইন সংবাদ মাধ্যম, অনলাইন ব্যাংক, এটিএম, অ্যানিমেশন, ই কমার্স, ই গভর্নেন্স। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এই 6টা ওয়ার্ড সম্পর্কে নতুন শব্দ আমরা শিখলাম। এগুলা সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা দেখি। তো এই তো নতুন শব্দগুলা, যে নতুন শব্দ অনলাইন সংবাদ মাধ্যম, অনলাইন ব্যাংকিং, এটিএম, অ্যানিমেশন, ই কমার্স, ই গভর্নেন্স। তো অনলাইন সংবাদ মাধ্যম, অনলাইন নিউজ মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে খবর পড়া বা দেখা যায় এমন মাধ্যম। ইন্টারনেটের মাধ্যমে খবর দেখা যায় বা পড়া যায় এমন মাধ্যম হচ্ছে কি অনলাইন মাধ্যম। কাকে বলে, যে সংবাদপত্র বা টিভি চ্যানেল অনলাইনে খবর প্রকাশ করে তাকে অনলাইন সংবাদ মাধ্যম বলে। যে সংবাদপত্র বা টিভি চ্যানেল অনলাইনে খবর প্রকাশ করে তাকে অনলাইন সংবাদ মাধ্যম বলে। উদাহরণ, এই যে বিডি নিউজ 24, প্রথম আলো অনলাইন, বাংলা ট্রিবিউন। তারপর হচ্ছে ইউটিউব, ফেসবুকে আমরা অনেক সংবাদ দেখতে পাই। তারপর আমাদের আছে যে এই যে যমুনা টিভি বা যমুনা টেলিভিশন, এগুলা সব কি অনলাইন সংবাদ মাধ্যম। তো তারপর হচ্ছে অনলাইন ব্যাংকিং। তো যেসব ব্যাংকের কার্যক্রম তারা অনলাইনে পরিচালনা করে এগুলা। তো ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকের কাজ করা কে কি বলে, অনলাইন ব্যাংকিং বলে। অনলাইন ব্যাংকিং বলে ঘরে বসে টাকা পাঠানো, জমা দেওয়া, জমা দেখা, বিল পরিশোধ ইত্যাদি ব্যাংকিং কাজ অনলাইনে করাই অনলাইন ব্যাংকিং। অর্থাৎ অনলাইনে ব্যাংকিং কার্যক্রম, টাকা জমা দেওয়া, উঠানো ইত্যাদির কাজকে কি বলা হয়, অনলাইন ব্যাংকিং বলা হয়। বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানো, আবার তুমি ব্যাংক থেকে টাকা তুমি বিকাশে অ্যাড করতে পারবা, এটা কিন্তু একটা অনলাইন ব্যাংকিং এ পড়ে। মোবাইল অ্যাপ দিয়ে টাকা ট্রান্সফার করা, যে বিকাশ দিয়ে আমরা টাকা দূর দূরান্তে পাঠাই। তারপর বিল পরিশোধ করে, আমরা বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দিয়ে থাকি বা পরিশোধ করে থাকি। তারপর 3 নম্বর হচ্ছে যে এটিএম। এটিএম এর পুনরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটিএম অটোমেটেড ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটি মেশিন বা ব্যাংকের টাকা তুলতে ব্যবহার হয়। একটি মেশিন যা ব্যাংকে টাকা তুলতে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে এটিএম, একটা কার্ড বা হচ্ছে একটা মেশিন যা ব্যাংকের টাকা তুলতে ব্যবহার। ব্যাংকে না গিয়ে কার্ড ব্যবহার করে যন্ত্রের মাধ্যমে টাকা তোলার যন্ত্রকে এটিএম বলে। ব্যাংকে না গিয়ে কার্ড ব্যবহার করে যন্ত্রের মাধ্যমে টাকা তোলার যন্ত্রকে এটিএম বলে। যেমন ডাচ বাংলা, তারপর হচ্ছে ব্যাংক, সিটি ব্যাংকের এটিএম বুথ থেকে তোমরা টাকা তুলতে পারি। টাকা তোলা, ব্যালেন্স দেখা, এগুলা সব করা যায়। তো তারপর হচ্ছে যে অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে যে কি দেখি আমরা, চলন্ত ছবি তৈরির কৌশল। চলন্ত ছবি তোলার কৌশলকে কি অ্যানিমেশন বলে। অনেকগুলো ছবি দ্রুত দেখিয়ে কৃত্রিমভাবে চলন সৃষ্টি করাকে অ্যানিমেশন বলে। এই যে অ্যানিমেশন কি, চলন্ত ছবির তৈরি করার কৌশল। অর্থাৎ একটা ছবি যেটা ভিডিওর মতো মনে হবে, ওকে, আসলে এই ছবি থেকেই ভিডিও হয়। অনেকগুলো ছবি দ্রুত দেখিয়ে কৃত্রিম ভাবে চলন সৃষ্টি করে। তো এটাকে অ্যানিমেশন কি কি হতে পারে, এই যে কার্টুন অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, 3D মুভি, শিক্ষামূলক ভিডিও। তো কার্টুন, আমরা বিভিন্ন শিক্ষামূলক কার্টুন দেখে থাকি। তো আরেকটা হচ্ছে ই কমার্স। এই যে ই কমার্স অর্থাৎ কি বলেছিলাম, ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা বেচা। যেমন আমাদের আছে যে বিক্রয়.কম, তারপর আছে এই যে রকমারি.কম, এগুলা কিন্তু এই যে ই কমার্স অর্থাৎ অনলাইন বিজনেস। তো এই যে কতটা হচ্ছে এই যে দারাজ, তারপর ফেসবুকে পণ্য অর্ডার দেওয়া। যখন কেউ অনলাইনে পণ্য দেখে অর্ডার করে আর সেটা বাসায় পৌঁছায়, এই পুরো ব্যবস্থাই হচ্ছে ই কমার্স।
অনলাইনে পণ্য দেখবা, তারপর অর্ডার করবা, আর সেটা যখন তোমার কাছে পৌঁছাবে, এই পুরো ব্যবস্থাটাকে বলা হয় ই কমার্স বলে। ই গভর্নমেন্টস অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স, ই গভর্নেন্স অর্থাৎ ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা দেওয়া। এই যে আমরা জন্ম নিবন্ধন করতে পারি অনলাইনে বা আইসিটি ব্যবহার করি, আবার আমরা ই পাসপোর্ট করতে পারি, এটা সরকারের ওয়েবসাইট থেকে, সরকারি একটা ওয়েবসাইট আছে, এগুলো ব্যবহার করি। তো এই যে সরকার যে আমাদেরকে সুবিধা দেয় অনলাইনের মাধ্যমে, এটা হচ্ছে ই গভর্নেন্স। সরকার যখন নাগরিকদের সেবা যেমন জন্ম নিবন্ধন, টেক্সট ফর্ম পূরণ অনলাইনে দেয়, তাকে কি বলে? ই গভর্নেন্স। নাগরিক আবেদন ফর্ম অনলাইন জমা দেওয়া, এই যে এনআইডি করার জন্য যে আমরা অনলাইনে আবেদন করতে পারি। তারপর জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইন, এটা কিন্তু খুবই খুবই ভালো যে তুমি অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবা। আর তোমাদের যেহেতু এই কথাটা আসছে, তোমাদের একটা বলে নেই, তোমরা যদি তোমার জন্ম নিবন্ধন তোমার সার্টিফিকেটে তোমার নাম সব জায়গায় একটা রাখার চেষ্টা করবা। তোমার এখন থেকেই এই বিষয়গুলো একটু নজর দিবা, কারণ দেখা যায় আমাদের বেশিরভাগ মানুষ তাদের একটা না একটা ভুল থাকেই, হয় জন্ম নিবন্ধনে ভুল, অথবা সার্টিফিকেটে ভুল, অথবা তার বর্তমান ঠিকানা ভুল, অথবা তার পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা ভুল। তো এইগুলা তোমরা এখন থেকেই একটু মাথায় রাখবা, আর সবগুলা একই রাখার চেষ্টা করবা, আর পরিবর্তন হইলে সাথে সাথে পরিবর্তন করার চেষ্টা করবা। এই যে ডিজিটাল ভূমি, তো এই তো ছিল পাঠ কত নাম্বার, পাঠ কত আলোচনা করলাম এখন, এই যে পাঠ 6। তো তারপর রয়েছে আমাদের এই যে পাঠ 7 ও 8। তো আগামী পর্বে পাঠ 7 ও 8 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকো, এবং আশা করি ভিডিওটি তোমরা উপভোগ করেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।